ঘটনা কতটুকু সত্য অবশ্য সেটা জানি না, তবে ইতিমধ্যে গণমাধ্যমে যেই সংবাদটা আসছে বিষয়টা পুরানো, তবে নতুন বোতলে ফিরে আসছে আর কি। কারণ আগে যখন আহ, শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি যখন ইউরোপ আমেরিকার কোনো দেশে সফরে যেতেন, আমরা দেখছি সেখানে বিএনপি এবং জামাত ইসলাম বা আরো যে সংগঠনগুলো আছে তারা সেখানে গিয়া নানান ধরনের অ্যাক্টিভিটিস করত। তো এই মুহূর্তে ঠিক একই কাজ এখন এটা আওয়ামী লীগ করার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন যে আগামী 9 জুন আমাদের প্রধান উপদেষ্টা তিনি যুক্তরাজ্য সফরে যাবেন। তো তার এই যুক্তরাজ্য সফরকে সামনে রেখে লন্ডনে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। আর সেখানে যাওয়ার উদ্দেশ্য কি? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কালো পতাকা প্রদর্শন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে সেখানে বিক্ষোভ করার প্রস্তুতি। প্রধান উপদেষ্টার 10 জুন লন্ডনের যে কর্মসূচি তার আগেই লন্ডনে আসার কথা জয়ের। লন্ডন থেকে কই যাবেন? সোজা ভারতে যাওয়ার আগে লন্ডনে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সাথে তিনি বৈঠক করবেন। আর বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাবার পর এটাই হবে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্র থেকে কোন দেশে প্রথম সফর। সন্ত্রাস এবং গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর এই মুহূর্তে বিদেশে তাদের যে শাখাগুলো আছে বা উইংস গুলো আছে অথবা যারা বাংলাদেশ থেকে পলাতক নেতাকর্মীরা আছেন সেইখানে এই প্রথমবারের মতন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বড় ধরনের একটা বিক্ষোভ কর্মসূচি আয়োজন করার চেষ্টা চলছে। বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন আগমনের দিন কালো পতাকা প্রদর্শন সহ বড় একটা শোডাউন করবে বাংলাদেশ লন্ডন ভিত্তিক আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর গণহত্যায় বিচারের মুখোমুখি শেখ হাসিনাকে নিয়ে যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপনার এখানে রায়ের কাজ চলছে অথবা বিভিন্ন সিদ্ধান্তগুলো আসছে সেগুলোর বিরুদ্ধেও নানান প্লে কার্ড এবং কি অবস্থান কর্মসূচি তারা করবেন। আর এই বিক্ষোভের মাধ্যমে সরকারকে কড়া বার্তা দিতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ, একই সঙ্গে বিদেশে দলটির শক্তিরও জানান দিতে চায়। এই লক্ষ্যে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একসাথে জড়ো করার চূড়ান্ত প্রস্তুতি চলছে। আর ইতিমধ্যে আমরা যতদূর দেখছি যে এখানে সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান তারা লন্ডনে তাদেরকে প্রকাশ্যে দেখা গেছে এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তিনিও লন্ডনে অবস্থান করছেন। আর সাবেক মন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তিনিও লন্ডনে রয়েছেন। আর এর মাঝখানে এখানে আরো অনেক নেতাকর্মীদের কথা আমরা শুনছি। তো এখন এটার মাধ্যমে আসলে কি প্রকাশিত হবে আমার কাছে মনে হয় না যে এটা থেকে বড় ধরনের কোনো কিছু হয়তোবা অ্যাচিভমেন্ট আসবে, বাট দলীয় কর্মকাণ্ড চালানো, নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করা, এগুলোর বাইরে আসলে এই কালো পতাকা প্রদর্শন এটাতে খুব বেশি কাজ হবে না। কারণ আমরা যদি রাইট নাও যে ট্র্যাকটা ধরি বা যে সময়কালটা আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতিসংঘের ইনভেস্টিগেশন রিপোর্ট অথবা সার্বিক পরিস্থিতি সকল কিছু মিলিয়ে এটাতে বড় ধরনের কোনো পজিটিভ ফায়দা আসলে আসবে না। তারপরেও রাজনৈতিক দলগুলো হাল ছাড়ে না, তারা তাদের মতন এগিয়ে যায়। তো দেখা যাক কিভাবে কি করে, সময় বলে দিবে। তবে লন্ডনে অবস্থিত আরো যে রাজনৈতিক দলগুলো আছে তারা আবার ডক্টর ইউনূসকে ওয়েলকাম করার জন্য পাল্টা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে বলেও জানা যাচ্ছে। তবে রাইট নাও এই কর্মসূচিটাতে কারা জড়িত হবে সেটাও একটা কোয়েশ্চেন, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর অনেকটা বিগড়ে আছে বিএনপি। তবে আমার ধারণা জামাত ইসলামের যে নেতাকর্মীরা আছেন তারা হয়তো সেখানে একটা পজিটিভ সাপোর্ট দিবেন অথবা এনসিপির যারা সমর্থক আছেন। দেখা যাক কি হয়, ভালো থাকবে। সংস্কার আগে নাকি নির্বাচন আগে? সংস্কার বড় হবে নাকি ছোট হবে? এই সকল বিষয়ে সবচেয়ে বেশি সাপোর্ট করছে বাংলাদেশ জামাত ইসলাম এবং এনসিপি। আর সরকার কি সংস্কার করছে? গতকালকে রাতে সরকারের সংস্কারের সবচেয়ে বড় একটা চাপটার সামনে এসেছে। আর এই সংস্কারের ইস্যু সামনে আসার পর জামাত ইসলাম তারা তাদের অবস্থান কতটুকু হারিয়েছেন নাকি অর্জন করেছেন সেটা এখন প্রশ্নের সম্মুখে ক্ষোভ প্রকাশ করছে খোদ জামাত ইসলামের নেতা কর্মীরা যে সংস্কারের প্রথম ধাক্কায় কুপকাত হয়ে গেছে জামাত। ট্যাগ কি যে এখন জামাতের? আসুন দেখি।
গতকালকে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। সংজ্ঞায় পরিবর্তন এনে যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেই সংজ্ঞায় কাদের বিরুদ্ধে, কোন কোন সংগঠন, দল বা গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণকারীদেরকে বীর মুক্তিযোদ্ধা বলা হবে সেটি স্পষ্ট করা হয়েছে। নতুন সংজ্ঞায় বলা হয়েছে, মুক্তিযুদ্ধ অর্থ 1971 খ্রিস্টাব্দের 26শে মার্চ হইতে 16ই ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার, দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার, আল বদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলামী এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ। মুক্তিযুদ্ধের সংজ্ঞায় তৎকালীন জামায়াত ইসলামের নাম উল্লেখ করা হয়েছে। জামাতের নেতাকর্মীরা এটা মানতে নারাজ যে 1971 সালে জামাতের ভূমিকা, জামাতের বিরুদ্ধে যারা লড়াই করেছে তারাই এখন বীর মুক্তিযোদ্ধা। আর এই সংস্কার যখন সামনে আসছে, আজকে সারাদিন দেখেছেন জামাত এটা নিয়ে ব্যাপক পরিমাণ রিয়াকশন দিয়েছে। বলা হয়েছে, উপরোক্ত দল, সংগঠন বা গোষ্ঠীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন এরূপ সকল বেসামরিক নাগরিক, ওই সময় যাদের বয়স সরকার নির্ধারিত সর্বনিম্নের মধ্যে, তাদেরকে বীর মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে, মানে বিভিন্ন ক্রাইটেরিয়াতে। 1971 সালের বিতর্কিত ভূমিকার জন্য জামাত ইসলাম আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে। এরকম কয়েকবার আমরা শুনছি যে গোলাম আজম সাহেব তিনি কি বলা হয় যে তৎকালীন প্রেক্ষাপটে এটার জন্য ক্ষমা চেয়েছিলেন, সম্ভবত পাকিস্তান থেকে রিটার্ন আইসা যখন বাংলাদেশে আবার রাজনীতি করার সুযোগ হলো। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে গোলাম আজমের বাংলায় এই শব্দটা ব্যবহারের সুযোগ কিন্তু নাই। 1971 থেকে আজকের দিন পর্যন্ত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা, এই ইস্যুটা কোনোভাবেই কিন্তু ধামাচাপা পড়ছে না। ইতিহাস বারবার ফিরে আসছে। আর জামাত ইসলামের জন্য এই মুহূর্তে বর্তমান সরকারের প্রতি যে সংস্কারের সাপোর্টিং এর যে কি বলা হয় যে ইস্যুগুলো আমরা দেখছি, সেখানে এই বিষয়টা আসার পর স্বাভাবিকভাবে জামাত অনেকটা মন খারাপ করেছে। তবে জামাতের নেতাকর্মীরা 71-এর তুলনায় 24-কেই তারা বেশি মূল্যায়ন করতে চান, এমনটা অনেকে বলছেন। দেখা যাক জামাত আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া কি জানায়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। লন্ডনকে ঘিরে এখন নানান ধরনের গুঞ্জন। দেশের মধ্যে যে নির্বাচনকে ঘিরে সংকট ঘনীভূত হচ্ছে, তার সমাধান যুক্তরাজ্য থেকে আসতে যাচ্ছে কিনা সেদিকে তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিভিন্ন মহল। কারণ হচ্ছে, অধ্যাপক ইউনূস 9 জুন লন্ডন সফরে যাবেন। তিনি একটি আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করবেন। সেখানে গিয়ে এই যে 4 দিন সেখানে তিনি অবস্থান করবেন, তার মধ্যে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো বৈঠকের সুযোগ তৈরি করে দেওয়া যায় কিনা সেই তৎপরতায় রয়েছে সরকারি মহলই বেশি তৎপর রয়েছে। কিন্তু এটিকে আবার অনেকে না হওয়ার সম্ভাবনা হিসেবেই দেখছেন। এখন বিএনপির পক্ষ থেকে শর্ত হিসেবে জুড়ে দেওয়া হয়েছে যে বৈঠকের আগে নির্বাচনের সম্ভাব্য তারিখ এবং নির্বাচনী রোডম্যাপের ব্যাপারে একটা নীতিগত সিদ্ধান্তের কথা সরকারকে জানাতে হবে। কিন্তু সরকার তো জানাবে না। সেই জায়গা থেকে আসলে বৈঠকটি হতে যাচ্ছে কিনা, হলেও তা ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে নানান ধরনের গুঞ্জন চলছে। এবং এই বৈঠক অনুষ্ঠানের বিষয়ে যিনি সবচেয়ে বেশি তৎপরতা দেখাচ্ছেন, তিনি হচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিলুর রহমান, আমরা জানি যে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে কিনা শেষ পর্যায় পর্যন্ত একটা চরম অনিশ্চয়তা কাজ করছিল। বিমস্টেক সম্মেলনে যাওয়ার পরে ডক্টর খলিলুর রহমানও সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি উদ্যোগী ভূমিকা পালন করেছিলেন এবং সেটি সফল করেছিলেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দফায় দফায় কথা বলেছেন এবং
অনেক ধরনের চেষ্টার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল, যদিও সেই বৈঠক তো আর ফলপ্রসূ হয়নি, বরং সেই বৈঠককে কেন্দ্র করে সরকারের মধ্যে দায়িত্বশীল পদে যারা রয়েছেন তারা যে অতি কথন গুলো ছাড়লেন বাজারে, তাতে করে বরঞ্চ সরকারকে বিড়ম্বনাতেই পড়তে হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক ধরনের বিতর্কের মধ্যে পড়তে হয়েছে। যাই হোক, সেই বৈঠকের পরে ডক্টর খলিলুর রহমান কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদটি বাগিয়ে নিয়েছিলেন, তিনি পুরস্কৃত হয়েছিলেন। এখন সেই ডক্টর খলিলুর রহমানই তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করিয়ে দেওয়ার বিষয়ে বেশ তৎপরতা দেখাচ্ছেন, এবং তিনি সম্ভবত এর মধ্যে গেছেন অথবা যাবেন, এরকম গুঞ্জন শোনা যাচ্ছে যে তিনি আগে ভাগে গিয়ে তারেক রহমানকে রাজি করানোর চেষ্টা করবেন। এই যে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক হওয়ার সম্ভাবনা, বিষয়টি দেখা যাচ্ছে ডক্টর খলিলুর রহমানের উদ্যোগের কারণে। কিন্তু আবার এটাও ঠিক, যদি বৈঠক না হয় তার অন্যতম প্রধান কারণ ডক্টর খলিলুর রহমানই। তার কারণ তার যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে দেশের মধ্যে নানান ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছিল, বিএনপিও ডক্টর খলিলুর রহমানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল এবং তার পদত্যাগ দাবি করেছিল। এই সব মুহূর্তে এসে পাল্টা জবাব দিলেন খলিলুর রহমান। আপনাদের নিশ্চয় মনে আছে তিনি ওয়ান ইলেভেনের পর থেকে কেন তারেক রহমান বিদেশে অবস্থান করছেন, কেন দেশে আসেন না, এ ধরনের নানান ধরনের ইঙ্গিত দিয়েছিলেন। এবং একটা পর্যায়ে তিনি বললেন যে যুক্তরাষ্ট্রে থাকার কারণে যদি আমাকে বিদেশি নাগরিক বলা হয় তাহলে তো তারেক রহমানকেও বলতে হবে বিদেশি নাগরিক। তিনি এই মন্তব্য করেছিলেন যে যুক্তরাষ্ট্রে থাকার কারণে আমাকে নিয়ে বা তাকে নিয়ে যে ধরনের মন্তব্য করা হচ্ছিল, সেই মন্তব্য করার আগে বিএনপিকে একটু বুঝে শুনে কথা বলা উচিত, এবং যদি ঢিল তার উপরে নিক্ষেপ করা হয় সেই ঢিল কিন্তু অন্যের উপর গিয়েও পড়তে পারে। বিএনপি নিশ্চয়ই তার এই বক্তব্য খুব ভালোভাবে নেয়নি, এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইস্যুতে নানান মহল থেকে যেই চরম আপত্তি উঠেছে, তার পদত্যাগের দাবি উঠেছে, বিএনপি যে 3 জন উপদেষ্টা পদত্যাগের দাবি তুলেছিল তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল ডক্টর খলিলুর রহমান। যাই হোক, সেই জায়গা থেকে ডক্টর খলিলুর রহমান কতটুকু কার্যকর ভূমিকা পালন করতে পারবেন এই বৈঠক অনুষ্ঠানের বিষয়ে, সেটি একটি বড় প্রশ্ন। এখন এটি যেমন বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে, আরো কিছু বিষয় বৈঠক না হওয়ার না হওয়ার পেছনে কারণ হিসেবে কাজ করতে পারে। তার একটি হচ্ছে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ অন্যান্য সব আসামি খালাস হয়েছেন। এই খালাস হওয়ার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করতে চায়, সেই আপিলে অনুমতি দিয়েছে উচ্চ আদালত, এবং এটিকে আমি প্রথমেই বলেছি তারেক রহমানের উপর একটি চাপ সৃষ্টি করার খড়গ হিসেবে ব্যবহার করা হতে পারে সরকারের পক্ষ থেকে। যেহেতু তারেক রহমান ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের টাইম লাইন বেঁধে দেওয়ার চেষ্টা করছেন, এর মধ্যে নির্বাচন করতে হবে, এর বাইরে নয়, সেই জায়গা থেকে তারেক রহমানকে নমনীয় হতে এরকম একটি খড়গ সরকার ঝুলিয়ে রেখেছে, এমন গুঞ্জন অনেকের মুখে। এবং আরো যে বিষয়ের কারণে বৈঠকটি না হতে পারে তা হচ্ছে অধ্যাপক ইউনূস গত কয়েকদিন আগে জাপান সফরের সময় নিক্কেই ফোরামের সম্মেলনের অধিবেশনে যোগ দিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে তিনি বলেছিলেন যে একটি মাত্র দল ছাড়া আর কেউ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না। তার এই বক্তব্য দেশের বিভিন্ন পর্যায়ে তুমুল বিতর্কের সৃষ্টি করেছিল, এবং বিএনপি তো রীতিমতন হুঙ্কার ছেড়েছে। সেই জায়গা থেকে এই বৈঠক অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয়ের কারণ রয়েছে। ধরে নিলাম যে বৈঠকটি অনুষ্ঠিত হলো, তাতে কি হবে? বৈঠক ফলপ্রসূ হবে, এবং বিএনপি যে এখনো পর্যন্ত যথেষ্ট নমনীয় ভূমিকা পালন করছে সেটি মানুষের মধ্যে অনেকটা হতাশারও সৃষ্টি করেছে। কথাও তো সত্য। আবারও সেই পুরনো স্টাইলে 1 মাস সময় দিলাম, বা ঈদের পরে আন্দোলন, বা এটা মানতে হবে, বা এটা করতে হবে, সেই পুরনো স্টাইলে বিএনপি যে কথাবার্তা বলছে বা যে কৌশল অবলম্বন করছে তাতে সরকার আসলে নির্বাচন দেবে কিনা তা নিয়েও মানুষ কনফিউজড। সরকার যে নির্বাচন দেবে না, ডক্টর মোহাম্মদ ইউনূস যে নির্বাচন দিবেন না, এটি সবার কাছে স্পষ্ট, সবার কাছে। ডিসেম্বর হলো, জুনেও দিবেন না, এটি এখন মানুষের কাছে
দিনে দিনে আরো বেশি স্পষ্ট হচ্ছে। সেই জায়গায় বিএনপি কি বুঝতে পারছে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিতে চাইছেন না, নির্বাচন না দিয়েও তিনি না দিয়ে দিনের পর দিন তিনি ক্ষমতা থাকতে চান, এটা তো বিএনপি বোঝার কথা। সেই জায়গাতে যদি বৈঠক অনুষ্ঠিত হয়ও, তারেক রহমান নিশ্চয়ই এমন কোনো ক্যারিসমেটিক কোনো কিছু সৃষ্টি করতে পারবেন না ডক্টর ইউনূসের সামনে যে সেখানে কথা দিয়ে আসবে হ্যাঁ ডিসেম্বর মধ্যে নির্বাচন। সরকার কেন এত তৎপর তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে? কারণ তারা নির্বাচন দিবে না, এটা লিখে রাখা যায়, অন্তত ডিসেম্বরে নির্বাচন দিবে না। এবং আমার ব্যক্তিগত মতামত যে ডিসেম্বরে যদি নির্বাচন না হয়, তার পরবর্তীতে গিয়ে অনেক ধরনের খেলা দেখা যাবে। তার কারণ সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা তার অনুগত যে ছাত্ররা বা ছাত্রদের যে দল জাতীয় নাগরিক পার্টি বা জামাতে ইসলামী, এর মধ্যে তাদের নানান ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করবে, যেই পরিকল্পনার অংশ হিসেবে জুনেও তারা নির্বাচন দিতে চাইবে না। জুন কেন, এই নির্বাচন দিতে 26-27 লেগে যায় কিনা সেই প্রশ্ন অনেকের রয়েছে। অতএব এই জায়গা থেকে প্রথমত প্রশ্ন উঠেছে যে আসলে এই লন্ডন বৈঠকটি অনুষ্ঠিত হবে কিনা, আর হলেও তা ফলপ্রসূ হবে কিনা। আর কি হবে না হবে সম্ভাবনার কথা তো আমি বললামই। এখন দেখা যাক কি হতে যাচ্ছে। ভালো থাকুন সবাই।